হ্যালো আমার ময়না পাখিরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা নতুন মাফিয়া সিরিজ। এতদিন ওয়ান শট টু শট থ্রি শট দিয়ে সম্পূর্ণ একঘেয়ে হয়ে গেছে, তাই ভাবছি এবার অন্য কিছু ট্রাই করাই যাক। স্বাদটা একটু বদল করে দেখা যাক। তো চলো এই স্টোরিটা শুরু করি। আশা করি তোমাদের এই স্টোরিটা খুব ভালো লাগবে। তো চলো বেশি পকপক না করে আজকের স্টোরিটা শুরু করা যাক। অন্ধকার রুমে বলিষ্ঠ এক পুরুষকে নিজের রুমে দেখে চমকে উঠল তেইয়াং। চেঁচাতে যাবে তার আগে বলিষ্ঠ পুরুষটি দৌড়ে এসে তার মুখ চেপে ধরল। তীক্ষ্ণ স্বরে বলল, শব্দ না, ভয় নেই, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি। আমাকে অল্প কিছুক্ষণ সহ্য করুন, আমি এর পরেই চলে যাব। তেইয়াং চোখ বড় বড় করে তাকিয়ে রইল পুরুষটির কুচকুচে কালো চোখ জোড়ার দিকে। তার হাতে থাকা মোমবাতিটা পড়ে গেল নিচে। তখনই তেইয়াং এর রুমের বাইরে কিছু মানুষের পদধ্বনি শোনা গেল। তেইয়াং এদের বেশ ঘাবড়ে গেল। সে কিছু করার বা বলার আগেই বলিষ্ঠ হাতের অধিকারী পুরুষটি তার মুখ থেকে হাত সরিয়ে বলল, কথা বলবেন না, মারা পড়বেন তবে। তেইয়াং শুনল, সে চুপ করে দাঁড়িয়ে রইল। হঠাৎই সেই পুরুষটি তেইয়াং এর হাত ধরে তার রুমের বেডের তলায় লুকিয়ে পড়ল। তেইয়াংকে তার সঙ্গে নিয়ে নিল। পড়ে থাকা মোমবাতিটা কোনো রকমে নিভিয়ে ছুঁড়ে মারলো দূরে। তেইয়াং সব দেখছে, কিন্তু কি হচ্ছে কেন হচ্ছে সব যেন তের মাথার উপর দিয়ে যাচ্ছে। তের রুমের প্রায় পরপর 4-5 জনের পদধ্বনি শোনা গেল। নিভু নিভু টর্চ লাইট জ্বলছিল একজনের হাতে। তে মানুষদের আনাগোনা টের পেতেই ঘাবড়ে গেল প্রচুর। উত্তেজনায় বলে উঠল, এত মা! আর কিছু বলার আগে সেই পুরুষটি আবার তার মুখ চেপে ধরলো। তের হাত চেপে নিজের সাথে মিশিয়ে নিয়ে ফিসফিস করে বলল, কথা নয়। কথাটা ফিসফিস করে বললেও তের সারা অঙ্গ যেন ভয় মিশ্রিত এক দমকা হওয়ার মতো কেঁপে উঠল। সে ঘেমে গেছে, ভয়ে সারা শরীর তার কাঁপছে। তের বেডের তলায় হালকা মাঝারি সাইজের একটা বক্স ছিল, যার কারণে উপস্থিত মানুষগুলো বেডের তলায় দেখলেও কিছু নজরে আসে না। একজন বক্স সরাতে নিলে তে চোখ বন্ধ করে ফেললো। আর বলিষ্ঠ পুরুষটি তার পকেট থেকে বের করেছিল পিস্তল। উদ্দেশ্য, ধরা খেলেই পরপর শুট করে সে পালিয়ে যাবে। সেই উদ্দেশ্য আর পূরণ করতে হলো না তার। বক্স সরাতে যাওয়া রোগা পাতলা মানুষটিকে তার সঙ্গে থাকা আরেকজন পিঠে চাপড় দিল। সঙ্গে সঙ্গে বেডের তলা থেকে সরে এসে দাঁড়ালো সে। পুরো ঘর দেখা হলো, কিন্তু কেউ নেই। তাদের মধ্যে থাকা একজন বলে উঠলো, শালা মনে হয় এখানে আসেইনি, অন্য কোথাও গেছে, চল সব। কথাটা বলেই তারা যেখান থেকে এসেছিল সেখান থেকেই চলে যায়। পরিবেশ বর্তমানে শান্ত। চাঙ্কুক তার পকেট থেকে ফোনটা বের করলো। কল করে বিশ্রী ভাষায় বলল, 8 ঘন্টার মধ্যে আমার গাড়ি চাই, নাকি তোদের সব কটাকে আমি দেখে নেব। জিয়ন চাঙ্কুকের সাথে বেইমানি করার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে তা হয়তো তোরা ভুলে গেছিস। আমাকে শুধু ফিরতে দে একবার। অপর প্রান্তের ব্যক্তিটি চাঙ্কুকের কথা শুনে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আসছি ভাই, আসছি। ফোন কাটলো চাঙ্কুক। রাগে তার পুরো শরীর কাঁপছে। তে তখনও স্বাভাবিক হয়নি। সে চুপচাপ লুকিয়ে ছিল খাটের তলায় চাঙ্কুকের পাশে। চাঙ্কুক এক প্রকার ভুলেই গিয়েছিল সে কোনো মেয়েকে চেপে ধরে আছে। হঠাৎই তার হুঁশ আসলো এবং সঙ্গে সঙ্গে সে তেইহানকে ছেড়ে দিল। সে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে চাঙ্কুকের মুখশ্রীর দিকে। যদিও অন্ধকারে তেমন কিছুই দেখা যাচ্ছে না। বাহিরে গর্জন করে ঝুম বর্ষা হচ্ছে। চাঙ্কুকের জামা বৃষ্টিতে ভিজে থাকায় তের জামাও তার সংস্পর্শে গিয়ে কিছুটা ভিজে গেছে। তে দ্রুত বিছানা হাতড়ে টাওয়াল জড়ালো তার গায়ে। হন্তদন্ত হয়ে নতুন মোমবাতি খুলো। কিছুক্ষণের মাঝে পেয়েও গেল। তারপর খুঁজছিল একটা লাইটার। দ্রুত আলো চাই তার। চাঙ্কুক তার পকেট থেকে লাইটার বের করে জ্বালালো। মেয়েটা যে হন্তদন্ত হয়ে ভয়ে লাইটারই খুঁজছে সেটা চাঙ্কুক খুব ভালোই বুঝতে পেরেছিল। তে লাইটারের আলো দেখেই এক জায়গায় দাঁড়ালো। তখনই লাইটারের আলোতে দেখতে পেল সে পুরুষটির মুখশ্রী। মাথায় ঝাঁকড়া চুল, বৃষ্টিতে খানিকটা তা ভিজে গেছে। উজ্জ্বল শ্যামবর্ণের অধিকারী পুরুষটির বড় বড় চোখ, চোখের মনে অত্যাধিক কালো, ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল, চোখের পাশে কাটা দাগ, গায়ে ভেজালো কালো জ্যাকেট জড়ানো। তের হাত কাঁপছে। এভাবে হুট করে একটা পুরুষ তার রুমে ঢুকে পড়বে সে তো ভাবতেই পারেনি। চাঙ্কুক চোখের ইশারায় তেকে তার কাছে ডাকলো। লাইটার তখনও জ্বলছে তার হাতে। তে কাঁপা কাঁপা হাতে তার হাতের মোমবাতিটা এগিয়ে দেয় চাঙ্কুকের দিকে। চাঙ্কুক লাইটার দিয়ে সেই মোমবাতিটা জ্বালিয়ে তে মোমবাতিটা সেই রুমে থাকা টেবিলটার উপরে রাখলো। চাঙ্কুক পকেট থেকে এবার বের করলো একটা, সেটাকে লাইটারের সাহায্যে জ্বালিয়ে মুখ দিয়ে ধোঁয়া ওড়াচ্ছিল। তে হতভম্ব হয়ে তাকিয়ে রইলো তার। চাঙ্কুকও এবার দৃষ্টি রাখলো তের দিকে। টাওয়াল গায়ে জড়িয়ে মেয়েটা ভয়ে কাঁপছে। চাঙ্কুকের খুব মজা লাগছে। তার জায়গায় অন্য কেউ থাকলে হাসতো, কিন্তু সে হাসছে না, কারণ চাঙ্কুক সহজে হাসে না। চাঙ্কুকের এবার বিরক্ত লাগছে। সে আরেকটা সিগারেটে ফু দিয়ে তেহানকে ধমক দিল, এত ভয় পাওয়ার কি আছে, আমি কি আপনাকে মেরেছি? তে স্থির হয়ে দাঁড়ালো। সে আবার কাঁপতে কাঁপতে বলল, কে আপনি? চাঙ্কুক জবাব দেয় না। তে আবারও প্রশ্ন করে, আমার রুমে কি করছেন? কিছুই তো করছি না, দেখছেন না? যাচ্ছে না কেন? গাড়ি আসলে ঠিক চলে যাবে। আমার কি আপনাকে ভয় পাওয়া উচিত? হাসি আসলো চাঙ্কুকের। ভয়ে কাঁপছে, এদিকে আবার তাকে জিজ্ঞাসা করছে তাকে ভয় পাওয়া উচিত কিনা। চাঙ্কুক হাসি দমিয়ে উত্তর দিল, আপনার ভয় পাওয়া উচিত কিনা আমি বলতে পারছি না, কিন্তু আপনি যে ভয়ে কাঁপছেন তা কিন্তু আমি ভালোই দেখতে পাচ্ছি। তে এবার তার এই ভুল প্রশ্নের জন্য খানিকটা লজ্জা পেল। সে স্বাভাবিক হয়ে বলল, আমি মোটেও ভয় পাইনি, শুধু আচমকা নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা মস্তিষ্কের ওপর দিয়ে যাচ্ছিল, তাই একটু ঘাবড়ে গিয়েছিলাম আর কি। চাঙ্কুক হাতে থাকা সিগারেটটা লাস্ট টান দিয়ে নিচে ফেলে পা দিয়ে পিষে বলল, ও আচ্ছা তাই বুঝি। কি?
জবাব দেয় না জাংকুক। এত কথা তার সহ্য হচ্ছে না, শরীরে তার অসহ্য যন্ত্রণা হচ্ছে। জাংকুক তার জ্যাকেটটা খুললো, সঙ্গে সঙ্গে তে দুপা পিছিয়ে গিয়ে বলল, কি করছেন আপনি? আপনি জ্যাকেট খুলছেন কেন? জাংকুক নিরুত্তর। সে তার জ্যাকেটটা খুলে পেছনে টি শার্টের উপর দিয়ে পিঠে হাত দিল। জায়গাটা হু হু করে জ্বলে উঠল। জাংকুক হাতটা সামনে এনে দেখে রক্ত। জাংকুকের হাতে রক্ত দেখে তে দ্রুত ছুটে আসলো তার কাছে এবং তার হাতটা ধরে স্থির হয়ে বলল, আপনি আহত? জাংকুক জবাব দেয় না। তে এবার সত্যি বিরক্ত লাগছে। এখানে প্রশ্নের জবাব দেয় না কেন? সে বিরক্তির সঙ্গে বলল, কথা উত্তর দিচ্ছে না কেন? জল আছে? তে এক ঝলক জাংকুককে দেখলো, বলল, আছে। নিয়ে আসুন তাহলে। তে দেরি না করে দৌড়ে গেল সেই টেবিলটার দিকে এবং গ্লাস ভরে জল এনে দিল জাংকুকের হাতে। জাংকুক জলটা না খেয়ে তার রক্ত ভেজা হাতটা সেই জলে ধুয়ে বলল, জাংকুক আহত হয় না। এটা কেমন কথা? আপনার শরীর দিয়ে রক্ত ঝরছে, আপনি বলছেন জাংকুক আহত হয় না? জাংকুক হাসলো, খুব নিদারুণ দেখালো সেই হাসি। জাংকুক বলল, আমি কে এটা আপনি জানলে বোধহয় আপনি আমায় আঘাত করতেন। তে কথাটাই বেশি গুরুত্ব দিল না, দৌড়ে নিজের টেবিলে থাকা ডাক্তারি সরঞ্জাম রাখার বক্সটা নিয়ে আসলো। বেডের পাশে বসে বলল, আপনি কে এটা আমার জানার কোনো প্রয়োজনও নেই, কিন্তু যতক্ষণ আপনি ভুল করে হলেও একজন ডাক্তারের কাছে এসেছেন, তাহলে আমাকে তো আপনার ডাক্তারি দায়িত্ব পালন করতেই হবে। নিন, এবার বেডে শুয়ে পড়ুন তো, আমি আপনার চিকিৎসা করব। জাংকুক অনেকক্ষণ তাকিয়ে থাকে তের মুখশ্রীর দিকে। সে শক্ত কণ্ঠে বলে, দরকার নেই, জাংকুক কারো সেবা নেয় না। অদ্ভুত তো, শুয়ে পড়ুন দ্রুত। জাংকুক বসে রয়। তের এবার রাগ উঠছে, সে নিজেই শুয়ে দিল জাংকুককে। জাংকুক রাগান্বিত স্বরে বলল, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। চুপ থাকুন তো, কথা বেশি বলবেন না। যখন কথা বলার প্রয়োজন হয় তখন চুপ থাকেন, আর যখন কথা বলার প্রয়োজন নেই তখন যত বেশি কথা বলেন। জাংকুক কি বলবে বুঝতে পারছে না। এই প্রথম যেন মনে হলো কোনো প্রশ্নের পিঠে সে কোনো কথা বলতে পারছে না। অবাক হলো জাংকুক, মেয়েটা তাকে ভয় পেয়েও কেন ভয় পাচ্ছে না। নিভু নিভু আলোতে জ্বলছে মোমবাতি, অন্ধকারের প্রায় ভরপুর চারপাশ। জাংকুক ক্ষিপ্ত মেজাজে বলল, আমি একদম স্পর্শ করবেন না। আশ্চর্য তো, স্পর্শ না করলে সেবা করবো কি করে? আপনি মেয়ে বহুত ভেজাল করছেন তো। বলছি তো জাংকুক কারো সেবা নেয় না। এমন উদ্ভট লজিক আপনার কাছেই রাখুন। জাংকুক তাও শুনলো না, সে বসা থেকে উঠে দাঁড়ালো। কেউ উঠে এগিয়ে গেল তার দিকে, রাগি রাগি চেহারা নিয়ে বলল, আপনি এমন বাচ্চাদের মতো করছেন কেন বলুন তো? আপনি আমার কথা শুনছেন না কেন? তে এক জায়গায় দাঁড়িয়ে পড়লো। কেন বুঝছেন না? এভাবে থাকলে আপনার ক্ষতস্থানটা আরো সমস্যা হবে, ইনফেকশন হবে। প্লিজ আমার কথাটা একটু শুনুন। দেখুন, আমার চিকিৎসা পছন্দ নয়। প্লিজ এভাবে বলবেন না, রোগ হলে চিকিৎসা করতে হয়। আমার কথা মানুন, তো সমস্যা হবে, আপনি নিজেই কষ্ট পাবেন। তের শেষ কথাটা এমন ভাবে বলল যে জাংকুক না চেয়ে বারণ করতে পারলো না। নীরব স্বরে বলল, ঠিক আছে, টি শার্ট খুলুন। জাংকুক অদ্ভুত দৃষ্টি নিয়ে তের দিকে তাকিয়ে বলল, খুলতেই হবে? জি, না খুলে চিকিৎসা করবো কি করে? না, আমার সমস্যা নেই, কিন্তু তখন জ্যাকেট খুলেছিলাম বলে কেউ একজন মনে হয় খুব ঘাবড়ে গিয়েছিল, তাই না? তে এবার বেশ লজ্জা পেল। না, এ ছেলেটাকে বারবার লজ্জায় ফেলছে। তে মাথা নিচু করে বলল, তখন তো। জাংকুক থামিয়ে দিয়ে বলল, থাক, আর বলতে হবে না। জাংকুক তার টি শার্টটা খুললো। তে দেখলো পিঠে বেশ জখম হয়েছে। তে তার হাতের বাম দিকটা দেখিয়ে বলল, ওইখানে বেড আছে, আসুন আমার সাথে। জাংকুকের বিরক্ত লাগলো, কিন্তু তাও কিছু বলল না। হেঁটে গেল বেডের কাছে। তে তার হাতে মোমবাতিটা এক সাইডে রেখে বলল, এখন উল্টো হয়ে শুয়ে পড়ুন তো। জাংকুক বিরক্তির দৃষ্টি নিয়ে তাকালো তের দিকে। তে জাংকুকের দৃষ্টিকে পুরোপুরি উপেক্ষা করে বলল, শুয়ে পড়ুন দ্রুত। জাংকুক চেয়েও কিছু বলতে পারলো না। আচ্ছা, আপনি সত্যিই ডাক্তার তো, নাকি আবার আমায় ভুল চিকিৎসা করে মারার প্ল্যান করেছেন? তে তার ডাক্তারি বক্সটা খুললো এবং তার সামনে আস্তে করে রেখে ক্ষত জায়গাটা পরিষ্কার করতে করতে বলল, মনে হচ্ছে কেউ দা, বটি বা বড় ধারালো ছুরি দিয়ে পিঠে বাড়ি দিয়েছে। আপনি কিন্তু কোনো উত্তর দিলেন না। আপনি সত্যিই ডাক্তার তো? আমার পোশাক থেকে কি মনে হচ্ছে না আমি ডাক্তার? পোশাক পরলেই বুঝি ডাক্তার হয়? রাত 3টে বাজে, কোন সুখে আমি অন্য চেম্বারে ডাক্তারি পোশাক পরে বসে থাকবো বলুন তো? জাংকুক দ্বিধাহীন ভঙ্গিতে বলল, তাও ঠিক। জি, তা ক্ষতটা কি করে লাগলো? আপনার বলতে চাইছি না। তে আবারও একবার প্রশ্ন করলো, লোকগুলো কারা ছিল? কি জানি, এই দেশেরই কেউ হবে হয়তো। ভয়ঙ্কর কি তারা ছিল নাকি আপনি ছিলেন? কেউ একজন হবে, জানা নেই। তাদের দেখে পুলিশ টাইপ লাগলো। চুরি ডাকাতি করেছিলেন নাকি? আমার দেখে কি তা মনে হয়? না হওয়ার মতো কোনো কারণ দেখছি না। জাংকুক এবার একটু মৃদু হাসলো এবং হেসে বলল, আমি চোর ডাকাত নই, কিন্তু তার থেকেও বড় কিছু। তে কিছু বললো না। ছেলেটা যে তেরা এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই, কিন্তু কোনো অপরাধী মনে তো মনে হচ্ছে না। চলুন, এতক্ষণ ধরে যেই তের কথাগুলো শুনলাম, এবার সেই তের পরিচয়টা জেনে আসি। ডক্টর তেইহাং, পুরো নাম কিম তেইহাং তে। সে সিওলের একটা সরকারি হাসপাতালে কর্মরত আছে। পরিবারে বাবা, মা আর ছোট ভাই আছে। তারা বর্তমানে বাড়ি নেই, তের মামার বাড়ি গেছে। তেকেও নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তের সময় হবে না বলে সে আর যায়নি। বাড়িতে কেউ ছিল না, এই কারণে আজকে তার বাড়িতে তেমন একটা তাড়া ছিল না। তাই পেশেন্ট দেখা শেষ করে রাউন্ড থেকে ঘুরে এসে চুপচাপ নিজের চেম্বারে বসেছিল অনেকক্ষণ। কখন রাত 3টে বেজে গেল সেটাও সে টের পায়নি। হঠাৎই লোডশেডিং হয়।
তার সাইলেন্ট করে রাখা ফোনটা খোঁজে। কিছুক্ষণের মাঝে ফোনটা পেয়েও যায়। ফোনটা অন করে লাইট জ্বালাতেই সেই মুহূর্তে রুমে এসে হাজির হয় জাংকুক। তাকে দেখেই ঘাবড়ে যাইতে। এরপর কি ঘটলো তা তো আমরা দেখতেই পেলাম। তে পরপর কথাগুলো ভেবেই তাকালো জাংকুকের ক্ষতের দিকে। অনেকটা কেটে গেছে, সেলাই লাগতে পারে। তে বলল, ক্ষতটা জোড়া লাগানোর জন্য সেলাই করতে হবে। আপনি একটু বসুন, আমি যন্ত্রপাতির ইনজেকশন নিয়ে আসছি। একটুখানি জাস্ট অপেক্ষা করুন। জাংকুক তৎক্ষণাৎ উঠে বসলো। টি-শার্টটা গায়ে জড়িয়ে বলল, ওইসব সেলাই ফেলাই আমার কোনো প্রয়োজন নেই। আমায় এখন যেতে হবে। শুনুন, আমায় আর মনে রাখবেন না, এতে কিন্তু আপনারই বিপদ বাড়বে। কথাটা বলেই উঠে দাঁড়ালো জাংকুক। তার গাড়ি ইতিমধ্যে চলে এসেছে। ক্ষতটা যে এভাবে রেখে দিলে আপনার খুব কষ্ট হবে। জাংকুক আবার হেসে বলে, ওইসব কষ্ট ফষ্ট জাংকুকের হয় না, আমি ঠিক আছি। জাংকুক বেড থেকে নেমে সামনে যেতে লাগলো। জাংকুক চলে যেতে নিলেই আবার একটুখানি পেছনে ফিরে আসলো এবং তেকে ডেকে বলল, আর একটা কথা, এভাবে রাত জেগে চেম্বারে বসে থাকবেন না। জাংকুক কাউকে ধন্যবাদ দেয় না, তাই আপনাকেও দিলাম না। তবে সাহায্য করেছেন এটা মনে রাখবো আমি। কিন্তু আপনি আমায় মনে রেখে নিজের বিপদ আর বাড়াবেন না। গুড বাই। আমাদের যেন আর কোনোদিনও দেখা না হয়। ভালো থাকবেন। জাংকুক বেরিয়ে গেল। তে ঠায় দাঁড়িয়ে রইল। জাংকুক যাবার 3 মিনিটের মাথাতেই কারেন্ট চলে আসলো। পুরো হসপিটাল আবার জলজল করে উঠলো। তে কিছুক্ষণ থমেতে দাঁড়িয়ে থেকে বলল, কারা ছিল ওই লোকগুলো? আরে ছেলেটাও বা কে ছিল? কেমন যেন অদ্ভুত এই ছেলেটা। আকাশ তখন একটানা অল্প কিছুক্ষণ বৃষ্টি দিয়ে থেমে গেছে। জাংকুক আকাশ পানে তাকায়। হসপিটাল থেকে অনেকটা দূরে চলে এসেছে সে। আজ কেমন যেন নিজেকে অদ্ভুত অদ্ভুত লাগছে। কথায় কথায় হাসছে। একটা ভারী অদ্ভুত বিষয়। এমন কেন হচ্ছে? জাংকুকের সামনে সেই মুহূর্তে গাড়ি আসলো। সঙ্গে সঙ্গে তার চোখ মুখ শক্ত হয়ে গেল। অদ্ভুত সব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে ভাবলো, সবার আগে সেই বেঈমানকে খুঁজতে হবে, যার কারণে আজ প্রথমবার তাকে পালাতে হয়েছে। তাও কি ওই পুলিশ নামক আহম্মকদের কাছ থেকে। জাংকুক গাড়িতে উঠে বসলো। সে গাড়িতে উঠে বসতেই গাড়ি ছুটে চললো সুদূরে। তো আমার ময়না পাখিরা, তোমাদের এই গল্পটার ফার্স্ট পার্টটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আমি চলে যাই এই গল্পটার নেক্সট পার্ট বানাতে। ততদিনের জন্য